তাহলে আজকে আমরা কি পড়বো? সবাদ শ্বসন। সবাদ শ্বসন কেন পড়বো চশমা পরে? কারণ নাকি ঈদের পরে আমার বিয়ে। শুনছো তোমরা? প্রতি বছর একবার করে আমার বিয়ে হয়। লাস্ট ইয়ার শুনছিলা? মানে প্রতি বছর একটা সিজন থাকে, যে সিজনে আমার বিয়ে হয়। মানে কে না কে ছড়ায় দেয় সাকিব স্যারের বিয়ে। এবার সব স্টুডেন্টরা শোনে সাকিব স্যারের বিয়ে, শুনতে শুনতে আমার কাছে জিজ্ঞেস করে, স্যার আপনার নাকি ঈদের পরে বিয়ে? হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তা আমি তো তোমাদের গত বছর বলছিলাম যে তোমাদের মতো আমার একটা মেয়ে আছে, আমার বয়স 47 বছর, বুঝলাম না? 50 বছর পূর্তি সামনে হবে 3 বছর পরে, তোমাদের সবার দাওয়াত। আচ্ছা চলো, আমরা হচ্ছে প্রথমে জানবো যে সবাদ শ্বসনের 4টা ধাপের নাম কি কি। প্রথমে সবাই জানি, একটু রিপিট করো তো কি কি? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, আর কি বলছিলাম? ইলেকট্রন, আবার সেই খ্যাতের মতো বলতেছে ইলেকট্রন প্রবাহতন্ত্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইংলিশে বলতে হবে সুন্দর করে। তাহলে সংক্ষেপে কী হবে? ETS। ওকে, এখন শোনো, আজকে আমরা একটু ক্যাজুয়ালি পড়বো সব কিছু, বাট বইয়ের লাইনগুলো খাতার ভেতরে সব কিছু মিলাই পড়বো। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে তোমাদেরকে বলছি হচ্ছে সবাই আমরা গ্লাইকোলাইসিস লিখবো। তাহলে প্রথমে আমরা জানি যে শ্বসন বিক্রিয়াতে কে ভাঙে? গ্লুকোজ। কে ভাঙে? তাহলে প্রথমে আমরা লিখবো গ্লুকোজ। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। আচ্ছা, তো গ্লুকোজ আমরা লিখলাম। এখন এই গ্লুকোজটা ভাঙবো, ভাঙাভাঙি করব। তো স্টেপ বাই স্টেপ ভাঙবে। প্রথমে তাহলে প্রথম স্টেপের নাম কি ছিল আমাদের? গ্লাইকোলাইসিস। তো এটা নিয়ে আমরা শুরু করি। তো প্রথমে সবাই চলে আসো গ্লাইকোলাইসিসে। গ্লাইকো শব্দটা গোল করি। গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ। গ্লাইকো দিয়ে কি বোঝায়? গ্লুকোজ। খেয়াল করো, গ্লাইকো দিয়ে বোঝাবে হচ্ছে গ্লুকোজ। আর লাইসিস মানে কি মনে আছে? লাইসোজোম পড়ছি আমরা। লাইসিস হচ্ছে ভাঙন বা বিদীর্ণ, তাই না? লাইসিসের মেইন অর্থ কি? বিদীর্ণ বা ভাঙন। ওকে, লাইসিস হচ্ছে বিদীর্ণ বা ভাঙন। তাহলে খেয়াল করো, গ্লাইকোলাইসিস। গ্লাইকো কি? গ্লুকোজ। আর লাইসিস কি? ভাঙন। তাহলে গ্লাইকোলাইসিস মানে কি? গ্লুকোজের ভাঙন। ওকে, এখন গ্লুকোজ ভেঙে কি হবে? ফার্স্ট লাইনটা আমরা একটু পড়ি। দেখো কি বলেছে? এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু কি তৈরি করে? পাইরুভিক অ্যাসিড। এই নামটা আগে আমাদের জানতে হবে। কি তৈরি করে? পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, তাহলে কয় অণু? 2 অণু। ওকে, তাহলে আমরা এবার একটু খাতায় চলে আসি, এবং খাতায় আমি যেভাবে লিখবো সেভাবে তোমরা লিখবা। দেখো, তো প্রথমত গ্লুকোজ এটা ভাঙবে। দেখো কীভাবে, তুমি প্রথমে দাগ দিবা, এবং এই দাগটা কিন্তু যথেষ্ট বড় দিও, ছোট দিও না। এবং ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে না, এই নিচের দিকে নামানোর দাগটাও যথেষ্ট বড় দিও। তাহলে গ্লুকোজ থেকে তৈরি হবে কি? কি অ্যাসিড? পাইরুভিক অ্যাসিড। কয় অণু? 2 অণু। ওকে, তাহলে এই পাশে একটা, এই পাশে একটা। এখন পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H4O3। তাহলে আমরা ওই পাশেও লিখে ফেলি। দাগগুলো লম্বা করে দিও যাতে আমরা কিছু জিনিস লিখতে পারি। এই নিচের দাগটাও লম্বা দিও। হ্যাঁ, সমস্যা নাই তো, খুব ছোট করে ফেলছো, আরও লম্বা করে দাও। হ্যাঁ, এই দাগটা, নাহলে আমি এত লম্বা কেন দিলাম? ওকে, তাহলে গ্লুকোজ, একটা গ্লুকোজ থেকে কয়টা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়? 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। একটা গ্লুকোজ থেকে 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এখন একটা পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? C3H4O3। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, দেখো কোনো কিছু যখন ভাঙে তখন শক্তি ব্যয় হয় না? আবার তুমি সেখান থেকে অনেক শক্তি পেতেও পারো। ধরো আমরা অনেক কিছু ভেঙে ভেঙে খাই, যেমন আমরা বাদাম ভেঙে খাই না? ধরো তুমি একটা বাদাম ভাঙলে, বাদাম ভাঙবা তারপরে তো খাবা, ভাঙতে গিয়ে তোমার শক্তি ব্যয় হবে না? ধরে নাও একটা বাদাম ভাঙতে তোমার 2 অণু এটিপি খরচ হবে, ঠিক আছে? এখন তুমি বাদাম ভাঙার পরে বাদামটা খাইলা, বাদাম খাওয়ার পরে তোমার 10টা এটিপি শক্তি দেহে গেল। তাহলে তোমার কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? তাহলে তোমার মতো কতটুকু লাভ হয়েছে? 8টা এটিপি লাভ হয়েছে, তাই না?
তার মানে কোনো কিছু যদি আমরা ভাঙি শক্তি ব্যয় হয়, আবার ভেঙে যদি আমরা এখান থেকে কোনো ফলপ্রসূ কাজ করি সেখান থেকে শক্তি তৈরি হয় না? তাহলে এই ক্ষেত্রেও সেম, একটা গ্লুকোজ ভাঙবে, ভেঙে কি তৈরি হবে? দুইটা পাইরুভিক অ্যাসিড, আরও অনেক কিছুতে ভাঙবে। এখন স্টেপ বাই স্টেপ ভাঙবে। এখন প্রশ্ন হচ্ছে গ্লুকোজ যখন ভাঙে তখন শুরুতে শক্তি ব্যয় করা লাগে, যেমন বাদাম ভাঙতে গেলে শক্তি ব্যয় করা লাগে। তাহলে প্রথমে আমরা জানবো যে এখানে খরচ করা লাগে, লিখে বলবো খরচ হয় কত? দেখো খরচ হয় হচ্ছে 2 অণু এটিপি। খরচ হয় কত? 2 অণু এটিপি। ওকে, তাহলে ওই জায়গাটা লেখো, যেখানে আমি লিখছি সেই পজিশনে লেখো, খরচ হয় হচ্ছে 2 অণু এটিপি। এখন তাহলে এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় নিশ্চয়ই শক্তি উৎপন্ন হবে, তাহলে নিশ্চয়ই কিছু উৎপন্ন হবে। তাহলে কী উৎপন্ন হয়? আমরা লিখে ফেলি, উৎপন্ন হয় হচ্ছে 4 অণু এটিপি আর 2 অণু NADH2। তাহলে কী কী বলো তো? 4 অণু এটিপি, 2 অণু NADH2। এখন তোমাদের প্রশ্ন হবে, স্যার NADH2 কী, তাই না? NADH2 কী? আগে জাস্ট লেখো, এরপরে আমরা বলছি। তাহলে উৎপন্ন হয় হচ্ছে 4 অণু এটিপি, 2 অণু NADH2। ওকে, এখন আসো NADH2 কী সেটা আমরা জানবো। তো প্রথমত NADH2 বইয়ে আছে, তা আমি একটু সংক্ষেপে দেখাই দিই। এটা আমাদের অ্যাডভান্স বুকে আছে, তোমরা এটা নিয়ে নিও, 11 তারিখে ইনশাল্লাহ দেওয়া হবে। তো প্রথমত NADP কি, এটা আমাদের জানতে হবে। NADP হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। রিপিট করো তো, এটা কোনো গালাগালি না, সমস্যা না, এটা পারবা। NADP মানে কি? রিপিট করো, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ওরা সবাই পড়ছো। ফসফেট আমরা জানি, নিউক্লিওটাইড আমরা জানি, ডাই মানে 2টা নিউক্লিওটাইড, আর অ্যাডেনিন তো সবাই পারি। আর শুধু এক্সট্রা কী হয়েছে? নিকোটিনামাইড। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে NADH2 কি? দেখো NADH2 আসলে NADH প্লাস H প্লাস। H প্লাস H প্লাস কোনো যৌগে যখন লাস্টে H প্লাস যুক্ত হয়, তার মানে সেই যৌগে বিজারণ ঘটে গেছে, বিজারিত হয়েছে। তাহলে এখানে দেখো তো কয়টা হাইড্রোজেন? 2টা। তাই একে সংক্ষেপে কি বলা হয়? NADH2। আমরা একটু ফুল অ্যাব্রিভিয়েশনটা দেখি, কি লেখা? রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাহলে বলো তো NADP আর NADH2 এই দুইটার মধ্যে কোনটা এক্সট্রা? কমন কি বলো, কমনটা বলো সবাই। নিকোটিনামাইড না, নিকোটিনামাইড থেকে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাই শুধু এখানে এক্সট্রা কে আসছে? রিডিউস। তাহলে রিডিউসড মানে কি? কমে যাওয়া, তাই না? রিডিউস মানে কি? কমে যাওয়া। এটাই সবাই মনে করে, এটাই ঝামেলা। এইখানে রিডিউসড মানে কি? ভাই এখানে একটু এসে দাঁড়াও, দেখো তো ঠিকঠাক আছে কিনা, আমি এখানে দাঁড়ালে দেখা যায় কিনা। তো রিডিউসড মানে কি? রিডিউসড মানে হচ্ছে, দেখো মনে আছে জারণ বিজারণের ইংলিশ কি? অক্সিডেশন রিডাকশন। অক্সিডেশন মানে কি? জারণ, আর রিডাকশন মানে কি? বিজারণ। তো যখন রিডাকশন হয়, দ্যাট মিনস রিডাকশন যার হয়ে যাবে, যদি আমরা বাংলায় বলি যে বিজারিত হয়ে আছে, বিজারিত যে, তার ইংলিশ কী হবে? রিডাকশন ঘটে গেছে, দ্যাট মিনস রিডাক্ট। তবে এখানে কী হবে? রিডিউসড। বোঝা গেছে? তাহলে কী হবে? রিডিউসড। তাহলে তোমার বইয়ে তুমি লাইনটা পাবা বাংলাতে, এটা আমি তোমার বইয়ে দিয়ে দেবো। বাংলাতে পাবা হচ্ছে বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তো এটাকে আমরা বলবো হচ্ছে NADH2। ওকে, নেক্সট খেয়াল করো, FAD নামে একজন আছে। FAD কি? ফাদ। FAD হচ্ছে ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এখানে বানানটা একটা ভুল আছে, ঠিক করে দিছি। তো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। তাহলে বলতো FADH2 কী হবে? মানে FAD যখন বিজারিত হবে তখন তার নাম কী হবে? FADH2। ওকে, এখন এই প্রশ্ন হচ্ছে ভাই হোয়াট ইজ NADH2, হোয়াট ইজ FADH2? মানে NADH2 FADH2 আসলে জিনিসটা কি? মেইন কথা হচ্ছে এরা হচ্ছে শক্তি। এরা কি? শক্তি। যেমন ATP একটা শক্তি, NADH2 FADH2 কি? শক্তি। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আমাদের কোষ ATPকে সরাসরি ব্যবহার করতে পারে, ইউজ করতে পারে। তাহলে কোষ সরাসরি ATPকে ব্যবহার করতে পারে, কিন্তু এই NADH2 বা FADH2কে সরাসরি ইউজ করতে পারে না। কেন পারে না? কারণ ওরা শুধুমাত্র ATP ইউজ করতে পারে। এরাও শক্তি, ATPও শক্তি। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এই NADH2 এবং FADH2কে যদি কোষ ব্যবহার করতে চায়, ওদেরকে ATPতে কনভার্ট করে নেওয়া লাগবে। তোমাদের মনে আছে আমরা কি বলছিলাম? ATP আসলে কি? টাকা, তাই না? ATP কি? টাকা। কোষ ওদেরকে সরাসরি ইউজ করতে পারে। আর এখান দেখো NADH2 FADH2 এরা হচ্ছে চেক। এরা কি? চেক। তাহলে কি এদেরকে সরাসরি ইউজ করা যাবে? তাহলে প্রথমে এই চেকগুলোকে কি বানাইতে হবে? টাকা। তাহলে এইগুলা বানায় তারপর এদেরকে ইউজ করতে হবে। তো আমরা দেখবো সিকোয়েন্সিয়ালি এগুলো আসবে।
তাহলে কি এনএডিপি বা NADH2 কি সবাইকে বুঝতে পারছো? ওকে, নেক্সট খেয়াল করি। তাহলে এইখানে আমরা যদি এখন প্রশ্ন করি একটা গ্লুকোজ ভেঙে কয়টা পাইরুভিক অ্যাসিড তৈরি হবে? 2টা। তৈরি হওয়ার সময় কয়টা এটিপি খরচ হবে? 2টা। আর কি কি এক্সট্রা উৎপন্ন হবে? 4টা এটিপি, 2টা NADH2। এখন আমরা একটু বই থেকে মিলাবো, দেখবো সব কিছু ঠিক আছে কিনা আমাদের পড়াটা। এখন চলে আসো মিলাই ফেলি। প্রথমে দেখো, প্রথম অংশটুকু ক্লিয়ার যে একটা গ্লুকোজ ভেঙে কয়টা পাইরুভিক তৈরি হবে? 2টা। পরে বলছে কি এই ধাপে 4 অণু, দেখো কি লেখা, 4 অণু এটিপি তৈরি হবে, ব্র্যাকেটটা পরে পড়ি, এবং 2 অণু NADH2। কথা মিলছে? 4টে এটিপি, দেখো এখানে NADH+H+ মানে কি NADH2, এটা তৈরি হবে। ব্র্যাকেটে কি লেখা, এর মাঝে কি হয়ে যাবে? 2 অণু খরচ হয়ে যায়। তার মানে উপরে যে আমরা খরচ লিখছিলাম না, সেটা এখানে বসে। তাহলে প্রথম অংশটুকু হিসাব নিকাশ ক্লিয়ার, বুঝতে পারছি। এখন চলে আসো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়বো। এই দুটো একটু থার্ড ব্র্যাকেট দিও, এটা একটু ইম্পর্টেন্ট আছে, কী জন্য সেটা একটু মনে রাখতে হবে এবং বুঝতে হবে। কি লেখা আগে আমরা একটু পড়ে আসি। প্রথমে লেখা, এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। এটা নাটা আমরা গোল করি। তাহলে অক্সিজেনের কি প্রয়োজন হয় গ্লাইকোলাইসিস হতে গেলে? এখন দেখো, তোমাদের সবার মনে আছে সবাত এবং অবাত, এই লাইনটা পড়ে তারপরে আমি ব্যাখ্যাটা বলি। তাই গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়। তার মানে এখন আমার কথা মন দিয়ে শুনতে হবে। দেখো, সবাত শ্বসনে কি লাগে? অক্সিজেন প্রয়োজন। অবাতে কি অক্সিজেন প্রয়োজন? না। আচ্ছা, এখন আসো, সবাতে 4টা ধাপ আমরা পড়ছি। প্রথম ধাপের নাম কি? গ্লাইকোলাইসিস। আবার অবাতে হচ্ছে 2টা ধাপ। প্রথম ধাপের ওইখানেও প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস। এখন তুমি বলতে পারো স্যার অবাতে তো অক্সিজেন লাগে না, তাহলে সবাতের আর অবাতের সেম কেন হলো? আসলে এই গ্লাইকোলাইসিস হইতে গেলেই অক্সিজেন লাগে না, তাহলে কি ও অবাতেও থাকতে পারে না? তাহলে গ্লাইকোলাইসিসটা অবাত শ্বসনেরও প্রথম ধাপ, আবার সবাত শ্বসনেরও প্রথম ধাপ। বুঝতে পারছো? তাহলে কেন, এর মেইন কারণ কি, যে এই ধাপ হতে গেলে অক্সিজেনের প্রয়োজন হয় না। পারবো আমরা? আচ্ছা, এরপরে আসো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই বিক্রিয়াটা কোথায় ঘটে? এটা আমরা আগেও পড়ছি। কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। কারণ তোমাদের যখন আমি মাইটোকন্ড্রিয়া পড়াইছিলাম যে মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের কয়টা বিক্রিয়া ঘটে, কয়টা ধাপ? 3টা। প্রথমটা কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। দ্যাট মিনস গ্লাইকোলাইসিস কই ঘটবে? সাইটোপ্লাজমে। তাহলে কি আমাদের এই অংশটুকু ক্লিয়ার, বইয়ের লাইনগুলো এবং সবার খাতায় এটা লেখা হয়ে গেছে? এবার আসো, এবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা দেখব। প্রথমত অ্যাসিটাইল কোএ সৃষ্টি। তাহলে সেকেন্ড ধাপের নাম সবাই বলো কি? অ্যাসিটাইল, সবাই রিপিট করতে হবে কি? অ্যাসিটাইল কোএ সৃষ্টি। আবার বলো কি? অ্যাসিটাইল কোএ সৃষ্টি। তার মানে নিশ্চয়ই এর পরে একটা যৌগ সৃষ্টি হবে, তার নাম কি? অ্যাসিটাইল কোএ। এখন নিশ্চয়ই কোনো না কোনো যৌগ থেকেই তো যৌগটা সৃষ্টি হবে। তাহলে অ্যাসিটাইল কোএ, তুমি যেতে পারো। অ্যাসিটাইল কোএ সৃষ্টি, দেখো পাইরুভিক অ্যাসিড থেকে একটা লম্বা তীর দিও, খানিকটা বড় রেখো, কি সৃষ্টি হবে? অ্যাসিটাইল কোএ। পাইরুভিক অ্যাসিড থেকে সৃষ্টি হবে হচ্ছে অ্যাসিটাইল কোএ। আচ্ছা, তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে হচ্ছে অ্যাসিটাইল কোএ। এবং অ্যাসিটাইল কোএ সম্পর্কে আমাদের একটা লাইন জানতে হবে, সেটা হচ্ছে এটা 2 কার্বন বিশিষ্ট। অ্যাসিটাইল কোএ কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন। আচ্ছা, এই পাশের পাইরুভিক থেকে যদি অ্যাসিটাইল কোএ সৃষ্টি হয়, তাহলে অবশ্যই এই পাশের পাইরুভিক থেকেও কি হবে? অ্যাসিটাইল কোএ সৃষ্টি হবে। বুঝতে পারছো? তো সবাই লিখে ফেলো। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে কী সৃষ্টি হবে? অ্যাসিটাইল কোএ। আচ্ছা, লিখছো তারিফ? লিখে ফেলো দ্রুত। অ্যাসিটাইল কোএ কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। আচ্ছা, তাহলে তোমাদেরকে আজকে হয়ে ছুটি? ঈদের শপিং করছো? হ্যাঁ, করো নাই? গরু কিনছো? গরু কিনছো? কেন নাই? গরুও কেন নাই? আসলে তোমাদের মতো ভালো ভালো থাকলে বাসায় আর কেন লাগে নাকি গরু? কিউট কিউট গরু। আমি আসলে একদিনের কষাই না, আমি 2-3 বছর আগে একবার কষাইগিরি করছিলাম, লাস্ট ইয়ারে করা হয়নি। তো ধরো এই 3 বন্ধু, এরা 3জন হচ্ছে গরু কিনতে যাবে গরুর হাটে। তো 3জনই টাকা নিয়ে গেছে। জারিফ অনেক বড় লোক, ওর পকেটে 2 কোটি টাকা আছে গরু কেনার জন্য। তো এই 3 বন্ধু এরা হচ্ছে গরুর হাটে যাবে। এদের 3জনের নামই হচ্ছে কার্বন। তো এই 3 কার্বন গরুর হাটে যাবে, হাঁটতেছে। সবচেয়ে বেশি টাকা আছে কার কাছে? জারিফের কাছে। এখন রাস্তা দিয়ে গরুর হাটে যাওয়ার সময় জারিফ ছিনতাই হয়ে গেছে। জারিফটা ছিনতাই করে নিয়ে গেছে, টাকা সহ জারিফ সহ ছিনতাই হয়ে গেছে। তাহলে বলতো গরুর হাটে কয়জন পৌঁছাইলো? কয়টা কার্বন পৌঁছালো গরুর হাটে?
গরুরহাটে যাওয়ার জন্য কয়টা কার্বন বেরোয়ছিল? 3টা। পৌঁছালো কয়টা? মাঝখান থেকে একটা কার্বন কি হয়ে গেছে? ছিনতাই হয়ে গেছে, তাই না? এখন আসো দেখো, খেয়াল করো, দেখো তো পাইরুভিক অ্যাসিডে কয়টা কার্বন? 3টা কার্বন। আর অ্যাসিটাইল কোয়েতে কয়টা কার্বন? 2টা কার্বন। তো নিশ্চয়ই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়েতে আসার সময় এই রাস্তায় একটা কার্বন কি হয়ে যাবে? ছিনতাই হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কার্বন যদি ছিনতাই করবে, মনে করো জারিফে ছিনতাই করে নিয়ে গেছে, কেন এমন কি হিসেবে? জারিফে নিয়ে গেছে, জারিফের জামা কাপড় খুলে রেখে গেছে, জারিফে সহ নিয়ে গেছে, জামা কাপড় সবই নিয়ে যাবে। এখন এই যে কার্বন, এই কার্বনকে শুধু কার্বনকে নিয়ে যায় নাই, ওর আশেপাশে যাচ্ছিল জামা কাপড়, ঘড়ি, জুতা, স্যান্ডেল সব নিয়ে গেছে। এই কার্বন যখন ছিনতাই হয়ে যায়, কার্বন একা একা কখনো ছিনতাই হয় না, কার্বন ছিনতাই হয় তার বউয়ের সাথে। তার বউ হচ্ছে O2। তাহলে কার্বনের বউ কে বলো? তাহলে কী হবে? কার্বন ডাইঅক্সাইড। মেইন কথা হচ্ছে, এটা আমি কেন বললাম, এর কারণ হচ্ছে নর্মালি একটা বেসিক কনসেপ্ট কি, যখন তোমার এটা শুধুমাত্র 9, 10 বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার না, সারা জীবনই কাজে লাগবে। যে কোনো বিক্রিয়ার সিকোয়েন্সে যদি দেখো কার্বন কমে গেছে, তার মানে সেখানে কে বেরোয় যাবে? কার্বন। মানে তুমি উৎপাদের কার্বনগুলো যোগ করবা, বিক্রিয়কের কার্বনগুলো যোগ করবা, যোগ করে যদি দেখো যে কার্বন কম, তার মানে সেখান থেকে কে বেরোয় যাবে? কার্বন বেরোয় যাবে। কি হয়ে? কার্বন ডাইঅক্সাইড হয়ে। কার্বন কি একা একা বের হয়? কার্বন কীভাবে বেরোবে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা মনে রাখবো 1 অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়। তাহলে আমরা এখানে মাথায় রাখবো কি বের হবে? 1 অণু কার্বন ডাইঅক্সাইড বের হবে। তাহলে বুঝতে পারছো? ঠিক আছে, এই কনসেপ্ট আমি এমনি এমনি বলতে পারতাম এখান থেকে 2 অণু কার্বন, তাই, কিন্তু এটা আমি কেন বলছি বলো তো? ব্রেনে থাকতে হবে এই কথাটা, কারণ অলওয়েজ তুমি যতদিন পড়াশোনা করবা কেমিস্ট্রি রিলেটেড যে কোনো কিছু, কার্বন বের হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড হিসেবে, কার্বন তখন কমে যাবে, এই কনসেপ্টটা থাকতে হবে। অবশ্যই এই পাশেও যা হবে এই পাশেও তাই হবে। এই তো ভালো কোয়েশ্চেন করছে, দেখো তাহলে এইখানে যা ঘটে, এই পাশে পাইরুভিক থেকে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টির সময় এখানেও কী হবে? কোনো কার্বন বের হয়ে যাবে। তাহলে কার্বন বের হওয়ার কাহিনী ক্লিয়ার? কার্বন তাহলে আমরা বের করতে পারবো। ওকে, এবার নেক্সট খেয়াল করো, NaDH2। প্রশ্ন হচ্ছে ভাই এখানে কি কোনো শক্তি তৈরি হবে না? হ্যাঁ, এখানেও শক্তি তৈরি হবে। কি শক্তি তৈরি হবে? দেখো 1 অণু NaDH2, এখানে কি তৈরি হবে? 1 অণু NaDH2 তৈরি হবে। এই পাশেও সেম, এই পাশেও কি হবে? 1 অণু NaDH2 তৈরি হবে। তার মানে একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় 1 অণু কি তৈরি হবে? NaDH2 তৈরি হবে। ওকে, তাহলে এটা আমরা লিখে ফেলি, লেখার পরে আমরা এটা বুঝতে পারবো। ওকে, হ্যাঁ দেখ তো এখানে কত মিনিট বাকি আছে। আচ্ছা দিদি আসো তো, লিখছো সবাই? তাহলে এখন আমার কোয়েশ্চেনের অ্যান্সার দাও। দেখো তো ভাই এখানে কত মিনিট বাকি লেখা ওঠে উপরে, রেকর্ড করা যাবে কত মিনিট? মানে 18 লেখা আছে, 18 বাকি আছে, আর 15 মিনিট। ওকে ডান, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে নেক্সট চলে আসো। এখন আমার কথা শোনো, সবাই একটু কোয়েশ্চেনের অ্যান্সার দিবা। হ্যাঁ দেখো, আমি যদি প্রশ্ন করি এই সিকোয়েন্সটুকু জাস্ট, একটা পাইরুভিক অ্যাসিড থেকে কয়টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে? একটা পাইরুভিক অ্যাসিড থেকে কয়টা তৈরি হবে? একটা। সেখানে কয়টা কার্বন ডাইঅক্সাইড বের হবে? একটা। কয়টা NaDH2? একটা। কিন্তু যখন আমি টোটাল এই পুরো অ্যাসিটাইল কোয়ের সৃষ্টির প্রক্রিয়াটা চিন্তা করবো, তখন পুরোটা চিন্তা করতে হবে। তখন খেয়াল করো, তাহলে তখন কয়টা পাইরুভিক? 2টা। কয়টা অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি হবে? 2টা। তো বলতো কয়টা কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হবে? 2টা। কয়টা NaDH2 তৈরি হবে? হিসাব ক্লিয়ার? এবার দেখো বইয়ের হিসাবের সাথে মেলে কিনা চলো। বইয়ে কি লেখা আছে? অ্যাসিটাইল কোয়েতে কি হবে? গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অণু, প্রতি অণু মানে কি? একটা অণু পাইরুভিক অ্যাসিড পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে 2 কার্বন বিশিষ্ট 1 অণু অ্যাসিটাইল কোয়ে এনজাইম অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে। তাহলে কয় অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করবে? একটা পাইরুভিক অ্যাসিড একটা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করবে। সেটা কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন। এখন দেখো অ্যাসিটাইল কোয়ের ফুল ফর্ম কি? অ্যাসিটাইল কো এনজাইম এ। অনেকে ভুল করে ভাবে অ্যাসিটাইল কো এ মানে অ্যাসিটাইল কো এনজাইম, এতে কিন্তু এনজাইম না, এ নামের লাস্টে বসে, বুঝছো? অ্যাসিটাইল কো এনজাইম এ। তোমার নাম কি বলো, পুরো নাম কি? সৈয়দ আলিফ আহসান এ। এখন মাঝখান থেকে আহসানটা বাদ যাচ্ছে, সৈয়দ আলিফ এ। এর নাম হচ্ছে অ্যাসিটাইল কো এনজাইম এ। এনজাইম বাদ যায় কি হচ্ছে? অ্যাসিটাইল কো এ। ঠিক আছে, ওকে।
এখন আসো পরের লাইনে কি বলছে, তাহলে কি তৈরি হবে, এক অণু অ্যাসিটাইল কোয়ে, তারপরে এক অণু কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড এবং এক অণু NaDH2। দেখো এখানে আবার লিখছে যে NaDH প্লাস H প্লাস মানে হচ্ছে NaDH2। এখন দেখো ব্র্যাকেটে পরে কি লিখছে, টোটাল কি হবে, দেখো সেটাই লিখছে। টোটাল কি হবে তোমরাই বলো তো, দুই অণু পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হবে, দুই অণু অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, তারপরে কি তৈরি হবে, দুই অণু কার্বন ডাইঅক্সাইড, তারপর কি তৈরি হবে, দুই অণু NaDH2। ক্লিয়ার, হিসাব পারবা, বুঝছি। আচ্ছা, এবার আসো কোথায় ঘটে, এই ধাপটি সাইটোপ্লাজমে ঘটে বলে মনে করা হতো। এখন কোথায় ঘটে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। এটা 19 সালের বইয়ের আগের গুলাতে হচ্ছে দেওয়া ছিল সাইটোপ্লাজমে, তখন এটা অত ক্লিয়ার ছিল না, এই জন্য এখন কি আছে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। পারবো আমরা, ওকে। নেক্সট দেখো, তাহলে অ্যাসিটাইল কোয়ে আমাদের ডান। এবার থার্ড কি হবে, ক্রেবস চক্র। এর নাম কি বলো সবাই, ক্রেবস। এটা কিন্তু ক্রেবস না, এটা কি ক্রেবস চক্র। তাহলে দেখো ক্রেবস চক্র আবিষ্কার করছে কে, স্যার হ্যান্স ক্রেবস। আচ্ছা, এখন ফার্স্ট কথা হচ্ছে ক্রেবস চক্রে কি হয়, দেখো এই চক্র আবিষ্কার করছে বলে এর অনুযায়ী নাম হচ্ছে ক্রেবস চক্র। পরে এই লাইন তোমাদের বই লেখা আছে কি, এ পর্যায়ে অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে। এই লাইনটা আসলে ভুল। কেন ভুল, মানে তোমার বই করছিল কি এই উপরেরটুকু চেঞ্জ করছে কিন্তু পরেরটুকু চেঞ্জ করতে ভুলে গেছে। তোমরা একটা জিনিস চিন্তা করো, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়েছে কোথায়, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। আগের বইয়ে কি লেখা ছিল, সাইটোপ্লাজমে। তখন কি হওয়া লাগতো, অ্যাসিটাইল কোয়েটে মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করা লাগতো। কিন্তু নতুন সিস্টেমে কি আসলে কি আগে আমাদের সাইটোপ্লাজমে হয়তো এখন মাইটোকন্ড্রিয়াতে বিষয়টা কি এরকম না, খুঁজে পাইনি আর কি আগে। তাহলে দেখো এই লাইনটা ভুল আছে। এখন অনেক সময় স্যাররা কোন স্যার কীভাবে পড়ায় এটা তো তাদের ব্যাপার, কেউ তো ডিটেলস অত বোঝেও না, সব কিছু পারেও না, তো অনেক সময় বইয়ের লাইন দেখেও দিতে পারে, বাট তোমরা মাথায় রেখো তাইলেই হবে। তাহলে এখানে কি লিখছে, অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে, এই লাইনটা কি হবে, কারণ ও তো মাইটোকন্ড্রিয়াতে বসে আছে। ওকে, তাহলে যাই হোক, এখান থেকে নেক্সট কাজটা, এখানে আমি আর ইজি বিজি জিনিস তোমাদের পড়াচ্ছি না, আমি খুব স্পেসিফিক পড়াবো। এবার চলো যা পড়বো একদম স্পেসিফিক। নেক্সট চলে আসি, এখন আসো অ্যাসিটাইল কোয়ে কী করবে। অ্যাসিটাইল কোয়ে করে কি, এ হচ্ছে একটা চক্রের মধ্যে প্রবেশ করে। এই সেই চক্রটাই কোন চক্র, তোমরা জাস্ট এভাবে একটা চক্র আঁকায় দাও। এই চক্রের নাম তাহলে কি, ক্রেবস চক্র। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি অ্যাসিটাইল কোয়ে কোথায় প্রবেশ করে, অ্যান্সার কি হবে, ক্রেবস চক্রে। তোমরা এভাবে প্রবেশ করে দাও, এই সাইডে যা আঁকাবো এই সাইডেও তাই। তাহলে এখানেও অ্যাসিটাইল কোয়ে কোথায় প্রবেশ করবে, ক্রেবস চক্রে। জাস্ট একটা গোল্লা দিয়ে দিলেই হবে, বেশি ঝামেলা করা লাগবে না। অ্যাসিটাইল কোয়ে তাহলে কোথায় প্রবেশ করবে, ক্রেবস চক্রে। ওকে, এখন নেক্সট সিস্টেমটা হচ্ছে এই ক্রেবস চক্রে যখন বিক্রিয়া হবে, অনেকগুলো বিক্রিয়া হয়, তো যেহেতু উপরের সবগুলো ধাপে শক্তি তৈরি হয়েছে, বিভিন্ন উপাদান তৈরি হয়েছে, এখানেও উপাদান তৈরি হবে। কী কী তৈরি হবে দেখো, প্রথম কথা হচ্ছে সবাই এক সাইডে, আমরা একটা ক্রেবস চক্রে কী হয় তাই আগে লিখি। হ্যাঁ, একটা ক্রেবস চক্রে সবাই দেখো, আগে শোনো, তারপরে স্টেপ বাই স্টেপ লেখো। প্রথমে মনে রাখবা দুই অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কী তৈরি হবে, দুই অণু কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তারপরে লেখো তিন অণু, একটু ফাস্ট লিখবা, হ্যাঁ, NaDH2, তিন অণু NaDH2, এক অণু FADH2 আর এক অণু GTP। তাহলে দুই অণু কার্বন ডাইঅক্সাইড, তিন অণু NaDH2, এক অণু FADH2 এবং এক অণু GTP। লিখে ফেলো দ্রুত, বসে থাকা যাবে না, দ্রুত লেখো। এক সাইডে লিখলেই হচ্ছে, তুমি এটা যে কোনো এক জায়গায় লিখলেই হয়। এটা একটা ক্রেবস চক্রে এই তৈরি হয়, দুইটা ক্রেবস চক্রে ডাবল হয়ে যাবে। তার মানে তুমি এক পাশে লেখো, দুই পাশে লেখা লাগবে না, দুই পাশেটা তুমি বাসায় যেয়ে লিখো। মানে এই পাশ থেকে এইটুকু, এই সাইডেও কি সেম তৈরি হবে না, তার মানে ক্রেবস চক্রে অলওয়েজ সেমই তৈরি হবে, এই পাশেও যা এই পাশেও তাই তৈরি হবে, বুঝছো। তাহলে তুমি ওই পাশেটা দাগ দিয়ে সেম লিখে রাখো, একই হবে। তাহলে এইটা আগে মেইনলি লেখো, তিন অণু NaDH2, এক অণু FADH2, এক অণু GTP। দেখা শেষ, ওকে। এবার আসো নেক্সট, তাহলে আমি যে জিনিসটা এখন বলবো সেটা মন দিয়ে শুনতে হবে। সবাই কি বুঝছি, তাহলে এই পাশেও যা হবে এই পাশেও সেম হবে না, ওকে। এখন খেয়াল করো, বলো 4 নাম্বার ধাপের নাম কি, ETS। আসলে ETS এখানে এই সিস্টেমের মধ্যে ETS এর আসলে কোনো জায়গা নাই। তাহলে ETS কেন জায়গা নাই, ETS আসলে কী ঘটে, এটাই আমি এখন তোমাদের বোঝাবো। বইয়ের মধ্যে অনেক হিজিবিজি লেখা আছে, আমি একদম স্পেসিফিক এক লাইন বলবো, এক লাইন তুমি বুঝতে পারবা। তো খেয়াল করো সবাই,
তাহলে ক্রেবস চক্রের ক্ষেত্রে কী কী তৈরি হয়েছিল আমরা রিপিট করি কী কী 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু NADH2, 1 অণু FADH2, 1 অণু GTP। ওকে, এখন শোনো সবাই আমার কোশ্চেনের অ্যান্সার দিবা। তো গ্লাইকোলাইসিস ধাপে গ্লুকোজ থেকে কিসে পরিণত হয় বলো সবাই, এখান থেকে এইটুকু, তাহলে কি হবে পাইরুভিক অ্যাসিড। তাহলে গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট কি বলো, পাইরুভিক অ্যাসিড। তাহলে পরের ধাপে শুরু হবে কি থেকে, পাইরুভিক অ্যাসিড। ওকে, এবার চলো তাহলে পরের ধাপটা কি ছিল, পরের ধাপের নাম কি অ্যাসিটাইল কোএ সৃষ্টি। তাহলে দেখো পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএ সৃষ্টি হয়েছে, যে অ্যাসিটাইল কোএ সৃষ্টি নামক যে ধাপটা, এই ধাপের এন্ড প্রোডাক্ট কি অ্যাসিটাইল কোএ। তাহলে পরের ধাপে শুরু হবে কি দিয়ে, অ্যাসিটাইল কোএ দিয়ে। ওকে গুড। তাহলে পরের ধাপের নাম কি ক্রেবস চক্র। তাহলে দেখো তো এখানে যে ক্রেবস চক্র আছে, এই ক্রেবস চক্র শুরু হয়েছে কি দিয়ে, অ্যাসিটাইল কোএ দিয়ে। কিন্তু এখন আমাকে বলো তো ক্রেবস চক্রের এন্ড প্রোডাক্ট কি, ক্রেবস চক্রের এন্ড প্রোডাক্ট কি আছে দেখতে পাচ্ছ তুমি, এটা তো চক্রের মধ্যে ঘুরবে। যেহেতু এন্ড প্রোডাক্ট নেই, তার মানে পরের দশায় যাওয়ার মতো কেউ কি আছে, তার মানে বলো তো কেউ কি ইটিএসে যাবে, কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা এখন আমার প্রশ্ন হবে ইটিএসে কী হয়, ইটিএসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়, আর বলতে ইটিএস আসলে কিচ্ছু হয় না, কিন্তু দেখো ইটিএসে কী হয় সেটাই বোঝাই দিই। এখন সবাই একটু উপরের দিকে খেয়াল করো, উপরের সবগুলো ধাপে শক্তি তৈরি হয়েছে না, শক্তি কী কী রূপে তৈরি হয়েছে একটু বলো তো, NADH2, FADH2, GTP আর মেইনলি কি ATP। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তোমাদের প্রথমেই বলছি ATP মানে NADH2, FADH2 এরা কি সরাসরি কোষ ব্যবহার করতে পারে এদেরকে, কোষ এদেরকে কিসে পরিণত করতে চায়, ATPতে। এখন যেমন আমরা চেক ভাঙাইতে কোথায় যাব, ব্যাংকে। এই ইটিএসটা হচ্ছে উপরের 3টা ধাপে ATP বাদে যত শক্তি তৈরি হয়েছে তারা কারা আবার একটু বলি, NADH2, FADH2, GTP, এদের সবাইকে ATP বানায়। তার মানে ইটিএস আসলে কিসের মতো কাজ করে, ব্যাংকের মতো। মানে ইটিএস হচ্ছে আমাদের ব্যাংক, বুঝছো। এখন প্রশ্ন হচ্ছে ব্যাংকে কোন চেক নিয়ে গেলে কয় টাকা দেয় সেটা আমাদের একটু জানতে হবে। এক কোনায় আমরা এক সাইডে লিখে ফেলতে পারি ইটিএস কয় টাকা দেয়। দেখো একটা NADH2 সমান কত, দ্রুত লিখে ফেলো, একটা NADH2 ইকুয়ালস টু 3টা ATP, একটা FADH2 সমান কত 2টা ATP, আর একটা GTP সমান কত একটা ATP। মানে জিটিপিও যায় এটিপিও যায়। এখন প্রশ্ন হচ্ছে ভাই হোয়াট ইজ জিটিপি, জিটিপি মানে হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট। এটিপি মানে কি বলো তো, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডেনিনের সাথে রাইবোজ যুক্ত হলে কি হয়েছিল, অ্যাডিনোসিন। আর গুয়ানিন আর পড়ছিলাম আমরা অ্যাডেনিন গুয়ানিন, গুয়ানিন প্লাস রাইবোজ ইকুয়ালস টু কী হবে, গুয়ানোসিন। সো এটাই একই কথা, গুয়ানোসিন আর অ্যাডিনোসিন ট্রাইফসফেট একই। তাহলে একটা NADH2 কয়টা এটিপি সমান 3টা, একটা FADH2 সমান কয়টা এটিপি 2টা, আর একটা জিটিপি সমান কয়টা এটিপি একটা। এটিপি জিটিপি সেম সেম, ঠিক আছে। কী হচ্ছে এখানে খেয়াল করো, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড তো শক্তি না, কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইড। এখন চলে আসো, তোমাদের মনে আছে আমরা এখন একটা হিসাব নিকাশ করবো, দেখবা যে মিলে গেলে আলটিমেটলি আমাদের ভালো লাগবে, আমার তারপরে পড়াও শেষ হয়ে যাবে। এখন আমাকে একটু বলো তো যে মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিঘর বলা হতো, মনে আছে পাওয়ার হাউস, কারণ মাইটোকন্ড্রিয়াকে বেশি বেশি শক্তি তৈরি হতো, ওখানে ক্রেবস চক্র হয়, এটা পড়ছিলাম না, ক্রেবস চক্রে কত অণু এটিপি তৈরি হয় 24 অণু, এই তো পারছো কত অণু। এখন দেখো হিসাব করবো আমরা 24 অণু হয় কিনা, ওই হিসাব কি সবার কাছে ক্লিয়ার। ওকে এখন চলে আসো নেক্সট, তাহলে কীভাবে হবে আমরা একটু দেখি। দেখো তো 3টা NADH2, আচ্ছা একটা NADH2 মানে কয়টা এটিপি 3টা, তাহলে এখানে কয়টা হবে 3 গুণ 3 কয়টা এটিপি হবে 9টা। আচ্ছা একটা FADH2 মানে কয়টা এটিপি, তাহলে দেখো 1 গুণ 2 কয়টা হবে 2টা এটিপি, আর একটা জিটিপি মানে কি একটা এটিপি। এখন তাহলে খেয়াল করো তো এই স্টেজে 9 আর 3 12 টোটাল কয়টা এটিপি তৈরি হবে, কিন্তু ভাই আমরা তো পড়ছি 24 অণু এটিপি, কি মিলছে, মিলছে কি হবে এক্স্যাক্টলি। দেখো তাহলে একটা গ্লুকোজ ভাঙলে একটা ক্রেবস চক্র হয় নাকি 2টা ক্রেবস চক্র হয়, তাহলে আমার 2টা ক্রেবস চক্র হিসাব করতে হবে। তাহলে দেখো তো আলটিমেটলি যদি আমি টোটাল হিসাব করি এই পাশেও কয়টা এটিপি হবে 12টা, তার মানে টোটাল ক্রেবস চক্রে এটিপি তৈরি হবে কয়টা 24টা। দেখো তো ভাই এই কালার কি দেখা যাচ্ছে, দেখো তো এখানে ফোনে, তোমরা কি দেখতে পাচ্ছ না তাই বলো, তাহলে ঠিক আছে। এখন দেখো তাহলে বলো টোটাল কয়টা এটিপি তৈরি হবে 24টা এটিপি। ওকে এবার আসো উপরের দিকে একটু খেয়াল করি, আমরা উপরে যাই একটু ঘুরে আসি। দেখো তো অ্যাসিটাইল কোয়ের মধ্যে পাইরুভিক থেকে যখন অ্যাসিটাইল কোয়ে হয়েছে 2টা স্টেজে হয়েছে, তাহলে এখানে টোটাল কয়টা NADH2 তৈরি হয়, এখানে একটা NADH2 এখানে,
তাহলে পুরো প্রসেসে কয়টা NADH2 দুইটা। এখন তাহলে বলতো দুইটা NADH2 মানে কয়টা ATP হবে? টোটাল কয়টা ATP হবে এখানে? 6টা ATP। ওকে গুড। এবার আসো উপরেরটায় যাই, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে খেয়াল করি আমরা, গ্লাইকোলাইসিসে খরচ হয়েছিল কয়টা ATP? দুইটা। আর উৎপন্ন হয়েছিল কয়টা? 4টা। তার মানে ATP যদি হিসাব করি আমরা, তাহলে আলটিমেটলি কয়টা ATP তৈরি হচ্ছে? এখানে তৈরি হচ্ছে দুইটা ATP, জাস্ট ATP। কিন্তু এই NADH2 ETS এ গিয়ে কয়টা ATP তৈরি করবে? দেখো দুইটা NADH2 মানে কি কয়টা ATP হবে? 6টা ATP হবে। তাহলে এরা যখন ETS এ যাবে কয়টা তৈরি করবে? 6টা ATP তৈরি করবে। তাহলে 2 আর 6 কত? 8। তাহলে বলতো গ্লাইকোলাইসিসে নিট কয়টা ATP তৈরি হবে? এটা নিট কেন বলছি, সব হিসাব নিকাশ করলে হবে, ঠিক আছে? তাহলে কয়টা ATP তৈরি হবে? 8টা। এখন খেয়াল করো, এবার তোমরা একটু যোগ করো তো। হ্যাঁ, গ্লাইকোলাইসিসে কয়টা? 8টা। অ্যাসিটাইল কোয়েতে 6টা। 8 আর 6 কত? 14। আর ক্রেবস চক্রে কয়টা? 14 আর 24 কত? তাহলে কি মিলছে আমাদের হিসাব? তাহলে কত হবে টোটাল? 38 ATP। আসলে এইগুলো তোমাদের জাস্ট ক্যাজুয়ালি পড়লাম আমরা। আমি তোমাদের বইয়ের যে একটা ছক আছে ওটা কিভাবে লেখা আছে আমি দেখাই দিব। এবং আমি তোমাদের বলছিলাম অ্যাডভান্স বুক নিয়ে নিবা, তোমরা 11 তারিখ থেকে নিবা। এখানে দেখো আমি এখানে তোমাদের আলাদা করে হিসাবগুলো লিখে দিচ্ছি যে ATPর হিসাব দুইভাবে লেখা যায়। তোমার বইয়ে বক্সে কীভাবে লেখা আছে আমি বুঝাই দিচ্ছি, আর আমি এখানে পয়েন্ট বাই পয়েন্ট লিখছি যে কী কী উৎপাদিত বস্তু আছে, কী ব্যয়িত বস্তু আছে, নিট উৎপাদন কী হয়, এগুলো আলাদা করে লিখছি। এখন আসো বক্সেরটা একটু দেখাই, তো আমাদের পড়া শেষ হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে গ্লাইকোলাইসিসে দেখো তো উৎপাদিত বস্তু কি? পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, তারপর দুইটা NADH2 হয় আর 4টা ATP হয়, তাই তো? ব্যয় হয়েছিল কি? 2টা ATP ব্যয় হয়েছিল। ব্যয়িত বস্তুর মধ্যে কি লিখছে? 2টা ATP। তাহলে এখন খেয়াল করো নিট উৎপাদন মানে আমি ETS এ গিয়ে কি হয়? এই যে NADH2 ETS এ গিয়ে কয়টা ATP হবে? 6টা। আর এখান থেকে 2 আর 2 বিয়োগ করলে এখানে কয়টা ATP হবে? 2টা। টোটাল কয়টা হবে এখানে? 8টা। ক্লিয়ার? এবার নেক্সট খেয়াল করো অ্যাসিটাইল কোয়েতে। অ্যাসিটাইল কোয়েতে আমাদের টোটাল অ্যাসিটাইল কোয়ে কয়টা ছিল? মানে 2টা ছিল না, 2টা স্টেজে। তাহলে দেখো তো 2টা পাইরুভিক থেকে 2টা অ্যাসিটাইল কোয়ে। তাহলে এই স্টেজে ব্যয় করছি আমি কাকে? 2টা পাইরুভিক অ্যাসিডকে। আর উৎপন্ন হয়েছে কি? 2টা অ্যাসিটাইল কোয়ে। সাথে কি উৎপন্ন হয়েছে? একটা কার্বন ডাইঅক্সাইড, মানে মোট কয়টা? 2টা। একটা NADH2 মানে মোট কয়টা? 2টা। তাহলে এই NADH2 ETS এ গিয়ে কি হবে? 6টা ATP হবে, ঠিক আছে? এবার চলে আসো ক্রেবস চক্র। ক্রেবস চক্র কাকে ব্যয় করছি? কে প্রবেশ করছে ক্রেবস চক্রে? অ্যাসিটাইল কোয়ে। তাহলে উৎপন্ন হয়েছে এইগুলা পড়ছিলাম না, 2টা কার্বন ডাইঅক্সাইড, 3টা NADH2, একটা FADH2, একটা GTP। যখন 2টা ক্রেবস চক্র হিসাব করবে ডাবল হয়ে যাবে। তাহলে দেখো তো 6টা NADH2 মিলে কয়টা ATP তৈরি হচ্ছে? 18টা। আমরা হিসাব করছিলাম 9টা করছিলাম। তারপর দেখো 2টা FADH2 মানে কি? 4টা ATP। আর 2টা GTP মানে কি? 2টা ATP। তাহলে টোটাল এখানে ATP তৈরি হচ্ছে কয়টা? 24টা। তাহলে 24, 6 আর 8 কত? 38। এখন আসো কার্বন ডাইঅক্সাইড মিলে কিনা দেখো তো। ওই উপরে অ্যাসিটাইল কোয়েতে দেখো তো কার্বন ডাইঅক্সাইড কয়টা তৈরি ছিল? একটা কয়টা? 2টা। আবার নিচে দেখো তো এখানে কয়টা হয়েছিল? একটা ক্রেবস চক্রে 2। আবার এই পাশেও কয়টা হবে? 2। 2 আর 2 কত? 4। আর উপরে কয়টা হয়েছে? তাহলে মোট কয়টা? 6টা। কার্বন ডাইঅক্সাইড হিসাব কি মিলছে? তাহলে এই জিনিসগুলো আমাদের দেখে ফেলতে হবে। আর নেক্সট ক্লাসে আমরা এই জিনিসগুলো হিসাবটা একবার দেখে বাকিটুকু পড়লে আমাদের শেষ। নেক্সট ক্লাস কবে? ইনশাল্লাহ বৃহস্পতিবার কমপ্লিট করে ফেলো।